আফ্রিদ নিশ্চুপ। সেই মুহূর্তে পিরানা মাছগুলো তার দিকে ধেয়ে আসে। রক্তের ঘ্রাণ বুঝি পেয়ে গেছে তারা। বড় বড় দাঁতগুলো কেমন খাই খাই করছে। অদ্ভুত বিকট শব্দ তুলে এগিয়ে আসছে। ন্যান্সি ডুবে যাচ্ছে। তার প্রাণ পাখিটা যেন দেহ থেকে বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে এক টানে তাকে অ্যাকোরিয়াম থেকে বের করে আনে আফ্রিদ। ন্যান্সির জুতোটা কামড়ে ধরে এক পিরানা মাছ। আফ্রিদ ন্যান্সির কাহিল অবস্থা দেখে ভ্রুকুটি করে শুধায়, আর পালাবি? খুক খুক করে কেসে উঠল ন্যান্সি। দম বন্ধ হয়ে আসছিল তার। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মাত্র। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা প্রবল বেগে ধুকপুক করছে। রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে চেঁচিয়ে উঠল সে, জানোয়ার, আপনি একটা জানোয়ার। পালিয়েছি, বেশ করেছি। আপনি আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। সামনে সুযোগ পেলে আবার পালাবো আমি। আটকে দেখান আমায়। কথাটা বলেই কম্পিত শরীরে এগিয়ে চলল ন্যান্সি। আফ্রিদ ভাবুক হলো। ঈশানের উদ্দেশ্যে গলা ছেড়ে বলল, দেখলে ঈশান, ধরলাম না, ছুঁয়ে দেখলাম না, ভেতরে সব রক ট্রান্সফার হলো কিভাবে? ঈশানের বুক কাঁপছে। যদি পিরানা খেয়ে ফেলত ন্যান্সিকে? আফ্রিদ কি ভেবে অ্যাকোরিয়ামের দিকে তাকালো। আচ্ছা, সত্যি কি খুব কষ্ট হচ্ছিল? আফ্রিদের একটু দেখতে ইচ্ছে করছে, একটু অনুভব করতে ইচ্ছে করছে ঠিক কতটা কষ্ট পেয়েছে তার জানকি বাচ্চা। সহসা অ্যাকোরিয়ামের ভিতরে শরীর ছেড়ে দিল সে। পিরানাগুলো যেন উন্মত্ত হয়ে উঠেছে মানুষের ঘ্রাণের রক্ত পেয়ে। মূলত ওরা মাংসাশী। আফ্রিদ এদিক থেকে ওদিকে সাঁতার কাটছে। অ্যাকোরিয়ামটা বিশাল আকৃতির। আফ্রিদকে অ্যাটাক করার পূর্বেই বড় এক টুকরো মাংসের অংশ ভেতরে ছেড়ে দিল ঈশান। সেটার প্রতি আকর্ষিত হতেই আফ্রিদ বেরিয়ে এলো অ্যাকোরিয়াম থেকে। বস, কি করছিলেন কি? এক্ষুনি তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আফ্রিদ বাঁকা হেসে বলল, মৃত্যুর সঙ্গে খেলতে আফ্রিদ এহসান পছন্দ করে ঈশান। ন্যান্সিকে শাস্তি দেওয়া শেষ হয়নি আফ্রিদের। আফ্রিদ বাঁকা হাসল। আফ্রিদ, আফ্রিদ আমায় বের করুন, ভয় লাগছে আমার। আফ্রিদ প্লিজ প্লিজ, এমন করবে না, ভয় লাগছে আফ্রিদ। ক্রন্দনত ন্যান্সির সুর যেন শূন্যে মিলিয়ে যাচ্ছে। আফ্রিদের কানে পৌঁছায় না একটুও। চিৎকার করে ডাকছে, প্রাণপণে দরজায় আঘাত করছে। তবুও কটেজের পুরনো বন্ধ রুমের অন্ধকার থেকে বের করছে না তাকে নির্দয় পুরুষ। চারপাশে ছড়িয়ে আছে মৃত্যুর নিদর্শন, অগণিত মানুষের কঙ্কাল। প্রতিটি জানালা শক্ত করে বন্ধ, দরজাটিও তালাবন্ধ। এই ভয়াবহ নিস্তব্ধতার ঠিক বাইরে দরজার কাছে আফ্রিদ বসে আছে, হাতে হুইস্কির গ্লাস। গভীর বিষণ্ণতার আড়ালে লুকিয়ে থাকা দানবীয় হাসিতে ঠোঁট বাঁকিয়ে সে আওড়ে উঠল, এটা তোর দ্বিতীয় শাস্তি। আমার থেকে পালাতে গিয়েছিল তো, এখন ভোগ কর শাস্তি। হাহাকার ভরা হাহাকার ছিঁড়ে ননসির গলা ফেটে গেল। না প্লিজ, আর পালাবো না আমি, বিশ্বাস করুন। প্রমিস, শুধু বের করে দিন, দয়া করে বের করুন। আমার আমার ভয় করছে। তুই ধান্দাবাজ পাখি, বিশ্বাস করি না তোকে মাতারি। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। হাহাকার ভরা হাহাকার ছিঁড়ে ন্যান্সির গলা ফেটে গেল। কিন্তু আফ্রিদের কণ্ঠ গর্জে উঠল। ন্যান্সি অসহায় হয়ে পড়ে আছে। কঙ্কালের ফাঁপা চোখগুলো যেন তাকিয়ে আছে তার দিকে। ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে এগিয়ে আসছে গিলে খাওয়ার মতো। নিঃশ্বাস বদ্ধ হয়ে যাচ্ছে, মগজ ঝিমঝিম করছে। শেষমেশ ভয় আর আতঙ্কের স্রোতে ভেসে কেঁপে ওঠা কণ্ঠে বলে ফেলল, আমি আপনার বউ হই তো আফ্রিদ। আপনি কি চান আমার দেহ ক্ষত হোক? দয়া করে বের করুন আমায়। আফ্রিদ এহসান, আই লাভ ইউ, আই লাভ ইউ। হুইস্কির বোতলটি হাত থেকে ছুটে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল মেঝেতে। এক অজানা শিহরণে কেঁপে উঠল আফ্রিদ এহসান। বুকের ভেতরে দুরু দুরু শব্দ যেন বজ্রপাতের মতন কাঁপন তুলল। অবিশ্বাস আর বিস্ময়ের মিশেলে সে স্থবির হয়ে গেল। বান্দি জানকি বাচ্চা কি সত্যিই তাকে ভালোবাসে? আফ্রিদের ঠোঁট শুকিয়ে এলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দাঁত চেপে ঠোঁট ভিজিয়ে ফিসফিসিয়ে উঠল অদ্ভুত এক সুরে, মাতারি রে, কি শোনাইলি? এবার তো 300 ভোল্টের কারণ লাগতেছে। রুমের দরজা খুলতেই আফ্রিদের বুকে হামলে পড়ল ন্যান্সি। অধর বাঁকিয়ে হাসল আফ্রিদ। চুলগুলো খামচে ধরে ন্যান্সি। এমন তেমন ভাবে নয়, তুমি ধ্বংস করবো আমার ছোঁয়াতে। সারা দিনের ক্লান্তি আর না খেয়ে থাকার দরুন দুর্বল শরীর হয়ে পড়েছে ন্যান্সির। শীর্ণবদনখানি ঢলে পড়তে নিলে আঁকড়ে ধরে আফ্রিদ। ঘুমাবি না? আধো আধো চোখ দুটো এক নজর দেখে নীলাভ মণি জোড়ায়। অতপর ক্লান্তিতে মুখ গজে আফ্রিদের পেটের ভাঁজে জ্ঞান হারালো তৎক্ষণাৎ। বাংলাদেশ।
টিকটিক করে ঘড়ির কাঁটা ঘুরে চলেছে। কল্পনা আর নীলাদ্রি খেতে বসেছে। নীলাদ্রি দ্রুত কাজ করছে। কিছুক্ষণ পরেই একটা ভিডিও কনফারেন্স রয়েছে। আফ্রিদ তাকে বড় সড়ো একটা কাজের দায়িত্ব দিয়েছে। এই মুহূর্তে যদি আফ্রিদের বিশ্বাস জিততে না পারে তাহলে সামনে হয়তো কোনো কাজই করতে পারবে না। কল্পনা নীলাদ্রিকে জয় তাড়াহুড়ো করতে দেখে নিরেট কণ্ঠে শুধায়, কি হলো, এত তাড়াহুড়ো করছো কেন? নীলাদ্রি খেতে খেতে বলল, একটা কনফারেন্স আছে তাই। কল্পনা বিরক্তিকরভাবে আওড়ালো, আমি বুঝি না, তোমাদের হাতে কি কিছুই নেই? পুরো ইন্ডাস্ট্রি তো দেখি আফ্রিদ ভাইয়া একাই সামলায়। নীলাদ্রি কিছু একটা বলতে চেয়েও বলল না, চুপ রইল। নীলাদ্রি দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ফাহমিদা টেবিলে এলো খেতে। শুনেছো ফাহমিদা, তোমার বড় ভাবির কাণ্ড? ফাহমিদা প্রশ্নবিদ্ধ চোখে তাকায় কল্পনার দিকে। কল্পনা তাচ্ছিল্যতার সহিতে আওড়ালো, আফ্রিদ ভাইয়ার পছন্দ করা ফালতু মেয়েটা আবার নাকি পালিয়েছে। ফাহমিদা আশ্চর্য হলো, ন্যান্সি আবারও পালিয়েছে? কি বলছো এসব ভাবি? জি ঠিকই বলছি, আমি বুঝি না আফ্রিদ এহসান নাকি ওরকম একটা মেয়েকে পছন্দ করে। এই কথাগুলো নিজের ভেতরেই রাখো ছোট ভাবি, নয়তো ভাইয়া জানতে পারলে খবর করে দেবে তোমার। শুকনো ঠোক গিলল কল্পনা। সত্যি কথা কি কারো হজম হয় ফাহমিদা? তাই আমার সত্যি কথাগুলো আফ্রিদ ভাইয়ার হজম হয় না কোনো দিনই। ফাহমিদা কিছুই বলল না, চুপচাপ শুনল সব কিছু। তার ইচ্ছে করল না কল্পনার সাথে কথা বলতে। সে ভীষণ পছন্দ করে ন্যান্সিকে, বড্ড মিশুক মেয়েটা, ভাবি হিসাবে পারফেক্ট। কিন্তু কেন যে বারবার বড় ভাবি এমন করে সে বুঝে উঠতে পারে না। নিশুতি রাত, এক রহস্যময় চাদরে মোড়ানো নিঃশব্দ সাগর। আকাশের বুক জুড়ে ঝলমল করছে নক্ষত্রেরা। চাঁদের আলো ধুয়ে দিচ্ছে পৃথিবী। গাছপালার ডালে ডালে ছায়া খেলে যাচ্ছে নিঃশব্দে। বাতাসের শীতল পরশে মনে হয় কেউ অদৃশ্য হাতে ছুঁয়ে যাচ্ছে আত্মাকে। দূরে কোথাও ঝিঝি পোকার এক টানা ডাক নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। নদীর জলে চাঁদের প্রতিচ্ছবি তুলছে। পাশে আলিফ নামের ছেলেটাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একদল এসে লাশটা নদীর কাছে ফেলে দিয়ে গেছে। তাদের মধ্যে একজন ফোন করলো নীলাদ্রির নাম্বারে। ফোনের শব্দে কনফারেন্স রেখে রিসিভ করে নীলাদ্রি। হ্যাঁ বল, কাজ হয়েছে? লোকটা ছোট্ট করে জবাব দিল, হ্যাঁ ছোট স্যার, কাজ শেষ। নীলাদ্রি মোটেও ছাড় দেয় না। প্রথম দিনেই বুঝে গিয়েছিল আলিফ ছেলেটার রহস্য। তাই তো বিপদ বাড়ার আগেই গোড়া থেকে উপড়ে ফেলে। থাইল্যান্ড। স্যালাইন দেওয়া হয়েছিল ন্যান্সিকে। শরীর খুব দুর্বল। ঠিক বেডের সামনে চেয়ার টেনে বসল আফ্রিদ। পা থেকে মাথা পর্যন্ত সবটা দেখে চলেছে সে। আচানক পাশে থাকা কাইটান ম্যাও ম্যাও করে উঠল। মনোযোগ ক্ষুণ্ণ হয় আফ্রিদের। কাইটান বোধহয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলছে, এই খচ্চর বেটা, আমার আম্মুকে এভাবে কি দেখিস? সুচালো হলো দৃষ্টি আফ্রিদের। কিড়মিড়িয়ে বলল, মুখস্থ করছে। বিলের ঘরে বিলে, আমার বউরা মুখস্থ না করলে পরে হারিয়ে গেলে খুঁজবে কেমনে? কাইটানের বোধহয় মোটেও পছন্দ হলো না কথাটা। আবারও ম্যাও ম্যাও করে বোঝাতে চাইল। খচ্চর আব্বা, অশ্লীলগিরি ছাড়। কাইটান বিছানায় উঠে গিয়ে ন্যান্সির বুকের কাছে আরাম খুঁজে নিল। রাগে গজগজ করে উঠল আফ্রিদ। নাম তো কইতাছি, সারা লুচ্ছে নাম এখনই, আমি ঘুমাবো ওখানে। কাইটান মোটেও শুনল না। আদর আদর করে ন্যান্সির গালে গা ঘেঁষতে লাগলো। আফ্রিদ যেন তেলে বেগুনে জ্বলে উঠল। নামবি না তাই তো? কাঠিনা বাচ্চা, তুই গেলি? আফ্রিদ বেডে উঠে এলো। সপাটে ধাক্কা দিয়ে কাইটানকে নিচে ফেলে দিল। কাইটান ম্যাও ম্যাও করে উঠল। বেয়াদব কোথাকার, আজ বিড়াল বলেই কিছু করতে পারল না। আফ্রিদ লাইট অফ করে দিল। কমফোর্ট টেনে নিল নিজেদের গায়ে। দু হাতে ন্যান্সিকে জড়িয়ে ধরে। ন্যান্সি বিড়বিড় করে আওড়াতে লাগলো, আফ্রিদ, আফ্রিদ। এই তবে জানকি বাচ্চা। ন্যান্সি আবারও ঘোরের মাঝে বলতে লাগলো, ওই লোকটা আমাকে আমাকে ছুঁতে চায়। আফ্রিদ দু হাতে টেনে ধরে ন্যান্সিকে। কানে ঠোঁট ছুঁয়ে বলে, ছুবে না, আমি ছুঁতে দেব না। ন্যান্সি নিশ্চুপ, কথা বলে না। ঘোরের মধ্যে রয়েছে ন্যান্সি। আবারও কাপা কাপা স্বরে আওড়ালো, আপনি আবার শেষ করে দিচ্ছেন। আফ্রিদ এককাল হেসে গালে আলতো করে ফের নাক ঘষে। মুচকি হেসে বলে ওঠে,
বউ, সারা শব্দ নেই ন্যান্সির। আফ্রিদ আবারও ডাকে ন্যান্সিকে, হাসকি টোনে বলে, এ বউ, উঠো। উঠবে? আমার ইন্টারভিউটা করতে মন চাচ্ছে। পিটপিট চোখ মেলে তাকানোর চেষ্টা করলো ন্যান্সি। উঠ না, আর কত ঘুমাবি? আমি আদর করবো এখন, রাত শেষ হয়ে যাচ্ছে। আফ্রিদের অবাঞ্ছিত কথাগুলো শুনে হৃদয় কুঞ্চিত করে নিল ন্যান্সি। ন্যান্সিকে বিছানায় রেখে সহসা উপরে চলে এলো আফ্রিদ। ন্যান্সি নির্বাক। আজকে আর তর্কে জড়াতে ইচ্ছে করছে না, বলতে ইচ্ছে করছে না, সরুন নষ্টপুরুষ, আমাকে ছোবেন না। তর্ক করে বলতে ইচ্ছে করছে না, আমি কিন্তু কুম্ফ জানি। আফ্রিদ আদুরে ভাবে গলায় নাক ঘষে, চুমু খেয়ে দুষ্টুমি করে বলে, কি মাখিস? এত মিঠা মিঠা কেন? ন্যান্সি নির্নিমেষ তাকিয়ে আছে নীলাভমণি জোড়ার দিকে। আফ্রিদ ঝুঁকে আসে, গলদেশে ওষ্ঠ ছোঁয়ায়, মৃদু কম্পন খেলে যায় সর্বাঙ্গে। আফ্রিদ খানিকটা উন্মাদ হয়, আবারও স্পর্শ করতে চায় উদরে, কিন্তু টপসের কারণে সুবিধা করতে পারে না। বিরক্ত হয় সে, রাগের আভাস ফোটে মুখায় অপব জুড়ে। ন্যান্সির কি জানি কি হলো, হেসে ফেলল সে। আফ্রিদ রাগল, লালচে গালে দন্ত দ্বারা ক্ষত তৈরি করে। আফ্রিদ স্পর্শ করতে ব্যাকুল হয়ে ওঠে। ন্যান্সি তার ব্যাকুলতা বোধহয় আন্দাজ করতে পেরেছে, তাই তো টপসটা খানিকটা তুলে নিল। আফ্রিদ আবারও গলদেশে হামলে পড়ে, মুখ ডোবায় সেইখানটায়, আঁকড়ে ধরে নগ্ন উদর। ঘোর লাগা কণ্ঠে শুধায়, আমার না এখন শুধু ইন্টারমিটও না, ইন্টারমিটু স্কোয়ার করতে মন চাচ্ছে। না, হ্যাঁ, চল কিছু করি। টিমটিমে আর লাইটের আলো জ্বলছে। নদীর ধারে একটা ছেলের লাশ দেখতে পেয়ে চমকে উঠল জেলেরা। ভোর রাতের দিকেই তারা সর্বদা মাছ ধরতে আসে। আজকেও এসেছে সেই উদ্দেশ্যে। জেলেরা অদূরে পড়ে থাকা লাশটার কাছে ছুটে গেল। তাদের মধ্যে একজন বয়স্ক জেলে আতঙ্কিত কণ্ঠে বলল, কথাটা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত। তাকে খুন করলো কেন? ধরে টরে রাত বিরতে পাশের গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। নাজমা খাতুন সবে রান্না বসিয়েছেন, তার আদরের ছেলেটা খেতে আসবে। বড় ছেলেটা তো শহরে থাকে, কিন্তু আলিফ, সে দুদিন অন্তর অন্তর গ্রামে এসে নাজমার সাথে দেখা করে যায়। এই ভোর রাতে ঘরের বাইরের লোকজনের আলোচনা শুনে বিচলিত হলেন নাজমা খাতুন। চামচটা রেখে বাইরে এলেন। খাটিয়ায় শুয়ে আছে কেউ একজন, সাদা কাফনে ঢাকা। বেশ অবাক হলো নাজমা খাতুন। বুড়ো লোকটার উদ্দেশ্যে আওড়ালো, কি গো সুন্দর মিয়া, কি হয়েছে? এটা কি? সুন্দর মিয়া চোখের পানি ছেড়ে কেঁদে ফেললেন। কথা গলা খাকারি দিয়ে বললেন, নাজমা মা, তোর পোলাটারে কেটা জান মাইরা লইছে। ছেলেকে মেরে ফেলেছে। কথাটা বিশ্বাস করতে পারলেন না নাজনা খাতুন। ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলে ওঠেন, ঢং করবা জায়গা পাও না? এসব ঢং নিজের কাছে রাইখা যাও তো এইখান থাইকা। বুড়ো লোকটা নাজমার হাত ধরে টেনে খাটিয়ার সামনে বসালেন। দেখ মা, একটা বর দেইখা ল। মুখের উপর থেকে কাপড়টা সরানো হলো। নাজমা খাতুন দেখলেন শুকনো কাদায় মাখো মাখো মুখখানি। হাতটা বাড়িয়ে ছুঁয়ে ফেললেন কপালে। আব্বা, আব্বা উঠ, দেখ আমায় তোর লাইগা রান্না করতেছি, খাবি না বাজান? উঠ আব্বা, উঠ না, আমার কথা শুনবি না তুই? নিথর দেহখানা ওইভাবেই পড়ে রইল, সারা শব্দ নেই। প্রিয় মায়ের বুকে হামলে পড়ে আবদার করল না, জড়িয়ে ধরে বলল না, আম্মা তুমি কাছে থাকলে পেটের খিদে বোঝা যায় না। সব কিছু কেমন নিস্তেজ হয়ে আছে। নাজমা খাতুন ছেলের মাথায় হাত বুলাতে লাগলেন। ফিসফিসিয়ে বলল, আমারে কও বাজান, তোমারে কেদাই মারছে? আমি জালি বেত লইয়া গিয়া মাইরা আসবো, কও না বাপ। সুন্দর মিয়া অঝরে কেঁদে ফেলল। নাজমা খাতুন গলা ফাটিয়ে চিৎকার করে, তার 7 রাজার ধন আজকে আর নেই। যারে কোলে পিঠে করে বড় করেছে সে আর আম্মা বলে ডাকছে না তাকে। দেহখানা পড়ে আছে, অথচ প্রাণ নেই। আমার পোলাটারে কেডা মারলো রে? আল্লাহ রে, আমার আদরে সোনার টুকরোটারে কেডা শেষ করলো? আয় না দে আমার 7 রাজার ধন রে, আয় না দে রে তোরা। মায়ের আহাজারি পুরো গ্রাম শুনল, অথচ তার ক্ষত সারবার নয়। যতই প্রলেপ লাগানো হোক, এই ক্ষত যে সারবার নয়। থাইল্যান্ড। কটেজ থেকে কিছুটা দূরে কোহচ্যাংয়ের ঘন জঙ্গলের আধারে পথ চলতে চলতে হঠাৎ করেই চোখে পড়ে এক অদ্ভুত জিনিস। গাছের ফাঁক গলে ঢুকতে থাকে লতা পাতা। আকাশ ঢেকে দিয়েছে সবুজ ছাতার মতো।
ঠিক সেই নির্জনতার মাঝখানে দাঁড়িয়ে আছে ভাঙা চোরা এক কাঠের রিসর্ট। একটা সময় পর্যটকদের ভিড়ে সিঁড়িগুলো ধ্বনিত হতো পায়ের শব্দে, কিন্তু এখন সব কিছু সময়ের কাছে হেরে গিয়ে যেন মৃত্যুপুরীতে বন্দি। কাঠের বারান্দা পচে নুইয়ে পড়েছে, ভাঙা জানালা দিয়ে বাতাস ঢোকে ভেতরে, অন্ধকারকে নাড়া দেয়। মেঝেতে পড়ে আছে শুকনো পাতার স্তূপ, ফাঁক দিয়ে মাঝে মাঝে সাপ টিকটিকি ছুটে যায়। বাড়িটার ভেতরটা ঠিক যেন এক দমবন্ধ কারাগার, স্যাঁতস্যাঁতে গন্ধে ভরপুর। পুরনো আসবাবপত্র অর্ধেক ভাঙা, আর দেয়ালে লতা গুল্ম গায়ে পেঁচিয়ে রেখেছে অদ্ভুত এক ছায়া। রাত হলে এখানকার নিরাপত্তা আরও ঘন হয়ে ওঠে। শোনা যায় শুধু দূরের ঝিঝি পোকার ডাক আর অচেনা রাতচর পাখির আওয়াজ। কাঠের রিসর্টের ভেতরটা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। ভাঙা জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলোয় কেবল ধূসর ছায়া নড়ে ওঠে। সেই ছায়ার ভেতরে মাঝখানে পড়ে আছে এক কাঠের চেয়ার, চেয়ারের সাথে হাত পা শক্ত করে বাঁধা এক লোক, মুখে ধুলো মাখা, চোখ দুটো শুকনো আতঙ্কে টলমল করছে। আফ্রিদা এহসানের হাতে বাঁচার কোনো দয়া নেই। লোকটা একসময় তার স্ত্রীর দিকে কুকথা ছুড়ে দিয়েছিল, তাকে কিনা মা বলেছিল, অশ্লীলভাবে ছুতে গিয়েছিল, জ্বর কষিয়েছিল অবলীলায়। আজ তাই এই দমবন্ধ ঘরে সে বন্দী। আফ্রিদের চোখে তীব্র প্রতিশোধের আগুন, যেন শিকারীর হাতে ধরা পড়া জন্তু শিয়ালকে উপহাস করছে। পাশেই দাঁড়িয়ে আছে ঈশান, ভাঙা টেবিলের ওপরে লোহার কোনো বস্তু আগুনে গরম করছে সে। আগুনের লেলিহান শিখায় মাঝে মাঝে তার মুখের অর্ধেকটা লালচে আলোয় জ্বলে ওঠে। ভেতরে ভেসে আসছে কাঠ পোড়ার গন্ধ, বাতাসের সাথে মিশে গেছে শিরশিরে অস্বস্তি। হঠাৎ আগুনের ঝলক থেকে এক ঝাপটা উড়ে এসে লাগে বাঁধা লোকটার মুখে। জ্বলন্ত উত্তাপে আঁতকে ওঠে সে, হঠাৎ চিৎকার করে ওঠে, গলায় যেন হাড় ভাঙা আর্তনাদ। নিস্তব্ধ রিসর্ট কেঁপে ওঠে সেই শব্দে। হুঙ্কার ছাড়ে আফ্রিদা এহসান। কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, বেজন্মা কোথাকার! আমার বড় তুই কি বলেছিস? মাল, তোর এত সাহস, এত বড় করেছা! আজকে সে করলে সেটা আমি দেখব, ঠিক কতখানি বড় সেটা আমি দেখব। এশান, ক্লিভার কাটানা দুটোই দে। ক্লিভার আর কাটানার ঝলক চোখে পড়তে লোকটা আঁতকে উঠল। বাঁধা অবস্থায় দম বন্ধ হয়ে আসা গলায় ভয়ার্ত আর্তনাদ ভেসে উঠল। আমাকে মাফ করে দেন, দয়া করেন। কিন্তু আফ্রিদ থামেনি, চোখে যেন শয়তানি, তেজি কণ্ঠে গর্জে উঠল, আজ তোর কলেজে বের করবো। এরপর শুরু হলো দুঃস্বপ্নের মতো দৃশ্য। ধারালো ধাতবের কষাঘাতে দেহ থেকে একে একে ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো। টুকরো টুকরো মাংস ছড়িয়ে পড়ল চারিদিকে। কাটা অঙ্গের টানাপোড়নে লোকটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ছেড়ে দিল। কিন্তু এখানেই শেষ নয়, পুরুষ থামল না। রক্তে ভেজা আঙুল দিয়ে বিভৎস তৃপ্তিতে টেনে বের করল কলিজা। হঠাৎ চাপড়ে বের হওয়া রক্ত ছিটকে গিয়ে পড়ল পাশে দাঁড়ানো ঈশানের গায়ে। ঈশানের বুক কেঁপে উঠল, শিরা উপশিরা ঠান্ডা হয়ে এলো, কারণ সে জানে শুধুমাত্র তার চোখেই ধরা পড়ছে আফ্রিদের সেই আরেক রূপ, যেই রূপে নেই প্রেম, নেই দুষ্টুমি, নেই হাস্যরস, আছে শুধু হিংস্রতা, আছে কসাইখানার নিশ্শীতল নির্মমতা। ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা তার কাছে পুরুষ, কেবলই এক প্রেমিক, বখাটে অশ্লীল দুষ্টু মানুষ। অথচ ঈশান আজ প্রত্যক্ষ করছে তার ভেতরে রাক্ষস, সেই ভয়ঙ্কর চেহারা যা দুনিয়ার কাছে অজানা। এটা জায়গা মতো সেট কর, আর হ্যাঁ, ওর মাথাটা সুন্দর করে সাজা। আমি আমার বউকে গিফট করব। হতভম্ব ঈশান, কোন ব্যাটা নিজের বউকে কাঁটা মাথা গিফট করে? বস, ইউর ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করি? কর। আচ্ছা বস, মাথা আবার কে গিফট করে? আমি আফ্রিদ এহসান। ঈশান চিন্তায় পড়ে গেল। এই মাথাটা থাকবে কই ভাবিজান সবুজে ঢাকা থাইল্যান্ডের নির্জন উপসাগরের কোলে দাঁড়িয়ে আছে কটেজটি। খেজুর পাতার ছাউনি দিয়ে বানানো ছাদের নিচে সোনালি কাঠের খোদাই করা দেয়াল। দূর থেকে দেখলেই মনে হয় যেন শিল্পীর তুলিতে আঁকা অপূর্ব সৌন্দর্য। সিল্কের পর্দা হালকা বাতাসে নাচে। মেঝেতে ছড়িয়ে আছে মেহগনি কাঠের মসৃণ উজ্জ্বলতা। খাটের চারপাশে মশারি নয়, বরং ঝালরের মতো সূক্ষ্ম নকশা করা কাপড় ঝুলে আছে। কটেজের পেছনেই রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল। নীল জলের আভা রাতের আকাশে তারার মতো ঝলমল করে।
আর দূরে দিগন্তে যখন সূর্য অস্ত যায়, কটেজের প্রত্যেকটি জানালায় আগুন রঙা আলো প্রতিফলিত হয় এক অন্যরকম অনুভূতি। ঘুমন্ত মুখখানি কতটা স্নিগ্ধ লাগছে। বউ যদি হয় এমন গরম গরম, তাহলে মনটা তো উসখুস করবেই। আফ্রিদের হয়েছে এক দশা, না পারছে বউটাকে কাছে টানতে, না পারছে দূরে ঠেলতে। এই যে বউকে কাছে টানলেই যদি ব্যথা পায়, কিন্তু কাছে না টানলে যে তার গোলুমলুগুলো আসতে লেট করে ফেলবে। না না, সেসব করা যাবে না। এত কিছু ভেবে একটুখানি বউয়ের কাছাকাছি গেছিল, কিন্তু খবিশ বিলাইয়ের ঘরের বিলাই কিনা তার পিঠে কামড় বসালো। ছ্যাঃ, জিন্দেগি। আর সব কিছু কাইটানকে কোনো দুঃখে সে নিয়ে এসেছিল। কাইটানকে কোন দুঃখে সে নিয়ে এসেছিল? এখন আফসোস করতে করতে বাকিটা তার শেষ হয়ে যাচ্ছে। কাল রাতে ন্যান্সিকে স্পর্শ করার অপরাধে কাইটান পিঠে কামড়ে দিয়েছে। আফ্রিদের এক মুহূর্তের জন্য মনে হয়েছে বিড়ালটাকে তুলে একটা আছাড় দিতে, কিন্তু সেটাও করতে পারল না। করবে কি করে? তার বউয়ের ঘরের বউ করতেই দেয়নি। সুইমিং পুলে সাঁতার কাটতে ব্যস্ত আফ্রিদ। এই দিক থেকে ওই দিকে সাঁতার কেটে চলেছে। ম্যাও ম্যাও করে ডাক শুনতেই চৌকিতে ঘুরে তাকালো আফ্রিদ। কোলে করে কাইটেনকে নিয়ে সুইমিং পুলের দিকে আসছে ন্যান্সি। পরনে সেট, ঢিলা ঢালা টপস আর প্যান্ট। কোলে সাদা বিড়াল, কি মায়াবী লাগছে তাকে। সুইমিং পুলে ভেজা আফ্রিদকে দেখে কিঞ্চিত ভরকালো। সে তো ভেবেছিল আফ্রিদ কটেজে নেই, তাই তো এদিকটায় এসেছিল। হ্যাঁ জানকি বাচ্চা, আয় সুইমিং করি একসাথে। লজ্জায় সেটে গেল ন্যান্সি। আমতা আমতা করে বলল, আমার এত রং লাগেনি যে সকাল সকাল সুইমিং করতে যাব। অথর বাঁকিয়ে হাসলো আফ্রিদ। আসো, তোমাকে কারেন্ট সাপ্লাই দিই, তারপর দুজনে একসাথে সুইমিং করব এবং কি পানিতে আগুন লাগিয়ে দেব। আফ্রিদের কথায় নাক ছিটকায় ন্যান্সি। লাউঞ্জারে গিয়ে পা তুলে বসল। আফ্রিদ আবারও এপাশ থেকে ওপাশে সাঁতার কেটে যাচ্ছে। ন্যান্সি গভীর দৃষ্টিতে তাকালো তার দিকে। মুগ্ধ হয় আফ্রিদকে দেখলে। অত্যন্ত সুদর্শন পুরুষ। বুকের ঠিক মাঝখানে ওই যে গোল মতন ট্যাটুটা, একদম সূর্যের মতো। সে শার্টের বোতাম যদি খুলে রাখে তাহলে ট্যাটুটা স্পষ্ট দেখা যায়। ন্যান্সি কাইটানের শরীরে হাত বোলাতে লাগলো। আল গোছে ঝুঁকে চুমু খেলো তার মাথায়। কর্কশ গলায় ভেসে এলো, তোর কারণে এই বেলায় আমার কামড় দিছে, আর তুই কেন ওরে চুমু দিলে? ছি, নির্লজ্জ কোথাকার। এক পেশে হেসে ফেলল ন্যান্সি। আমি আপনাকে সায়স্তা না করতে পারলেও আপনার বাবু ঠিকই সায়স্তা করেছে। বিড়াল বউ ছেড়ে পরনারীকে স্পর্শ করেছে, তাই আপনার বিড়াল বাচ্চা খেপে গেছে। আর সবচেয়ে বড় কথা, আপনার বাবু একদম আপনার মতো হয়েছে। চোখগুলো সেম সেম। তার মানে বুঝতে পারছেন জিনগত বৈশিষ্ট্যগুলো একদম খাপে খাপ মিলছে। গর্জে উঠে আফ্রিদ বিরক্তি কণ্ঠে বলল, আমি কোন দুঃখে এটাকে জন্ম দিতে যাব বল? তোর কি মনে হয় আমার গিয়ে এতই সস্তা যে শেষমেশ বিড়ালকে ডোনেট করতে যাব? শব্দ করে হেসে উঠল। আমি যদি পারতাম তাহলে একদিন আপনার ঠোঁটে টেপ লাগিয়ে দিতাম। ঘাড় বাঁকালো আফ্রিদ এহসান। সুইমিং পুল থেকে উঠে এলো, বাথরুম নিল জড়িয়ে। ধীরে ধীরে এগুলো ন্যান্সির দিকে। এতটাই কাছে এলো কিঞ্চিত ঘাবড়ে গেল ন্যান্সি। গোল গোল চোখ করে তাকালো আফ্রিদের মুখপানে। আফ্রিদকে নিচের দিকে ঝুঁকতে দেখে পিঠ বাঁকিয়ে পিছনে সরতে লাগলো। লম্বা সিল্কি চুলগুলোর ভাঁজে হাত গলিয়ে টেনে ধরে আফ্রিদ। তার কোকড়ানো ঢেউ খেলানো চুলগুলো থেকে টুপটুপ করে পানি ঝরতে লাগলো ন্যান্সির স্নিগ্ধ মুখে। শোন মাতারি, তুই যদি চাস তাহলে অবশ্য আমি আমার A to Z DNA থেকে শুরু করে স্পেশাল অনেক কিছু তোকে ডোনেট করতে পারি। আমি আবার তোর বেলায় দানশীল ব্যক্তি। চিকন নাকের ডগা একটুখানি ফুলে ওঠে ন্যান্সির। আপনার শরীরের পচা ডিএনএ থেকে শুরু করে স্পেশাল সব কিছু কুত্তাকে গিফট করুন। কোন দুঃখে? দুঃখে না, বলুন সুখে। আফ্রিদ ভেজা মুখটা ন্যান্সির গালে ঘষে। শিরশির করে উঠল মেয়েটার তনুমন। ভেজা ভেজা গালে গাল স্পর্শ হতেই কেমন অনুভূতি হচ্ছে তার। আফ্রিদ ভুবন ভোলানো হাসি টেনে আওড়ালো। এত আদর আদর কেন বে তুই? সরু চোখ করে তাকালো ন্যান্সি। আদর আদর? বিড়াল বাচ্চা জন্ম দিয়েছেন, এখন একটা কুকুরের জন্মদিন। দুটোকে পেলে পুষে বড় করলে আমার পূর্ণ হবে। শান্ত মেজাজটা অশান্ত হয়ে গেল আফ্রিদের। থাপ্পড় দিতে দিতে যে ত্রিশা দাঁত উঠেছে সবগুলো ফেলে দিব, শালি মাতারে কোথাকার। আফ্রিদকে রেগে যেতে দেখে ভীষণ মজা পেল ন্যান্সি। হো হো করে হেসে উঠল। কাইটানকে তুলে আফ্রিদের গালে ছুঁয়ে দেয়। নাক ছিটকে দূরে সরে এলো আফ্রিদ। চুমু খান একটা।
ওরা না দিয়ে তুই নিজে চুমু দিতে পারতি, তো চুমু আমি অনায়াসে গ্রহণ করতাম। ন্যান্সি আশ্চর্য হলো, কি দুষ্টু এই লোক, তাকে পচাতে এক চুলও ছাড় দেয় না। আফ্রিদ ন্যান্সিকে আর এক দফা অবাক করে দিয়ে ভেজা চুলগুলো হাত দিয়ে ঝেড়ে দিতেই সবটুকু পানি গিয়ে তার চোখে মুখে পড়ল। পিটপিট করে তাকাচ্ছে মেয়েটা। আপনি এমন কেন লাগছেন কেন আমার সাথে? আফ্রিদ মুচকি হাসল, চমৎকার সেই হাসি, যে কেউ মোহিত হবে সেই হাসিতে। মন মেজাজ দুটোই তার ফুরফুরে হয়ে আছে। খানিকটা ঝুঁকে ন্যান্সির মুখ পানে ফিসফিসিয়ে বলল, গিভ মি আ নাইট, লেটস মেক ইট টিপ। অধরষ্ট ভাগ হয়ে এলো ন্যান্সির, সজোরে ধাক্কা দিয়ে সরে এলো সে। আফ্রিদ হো হো করে হেসে উঠল। মাইমুনা এহসান আর সাব্বির আবারও বাংলাদেশে ব্যাক করেছে, অথচ আফ্রিদ আর ন্যান্সি এখনও থাইল্যান্ডে। কিন্তু আফ্রিদ বলেনি এখানে কেন এসেছে, জিজ্ঞাসা করলেই বলবে। হ্যাঁ মনে এসেছি, ডজন খানেক বাচ্চা নিতে হবে তো। আফ্রিদের বেখেয়ালি কথাগুলো শুনলে গা জ্বলে যায় ন্যান্সির। এই যে সকাল সকাল বেরিয়ে গেছে স্কাই ড্রাইভিংয়ের উদ্দেশ্যে, সে যে আসক্ত এটার প্রতি। বাংলাদেশে থাকাকালীন শুধুমাত্র স্কাই ড্রাইভিংয়ের জন্য কিছুদিন পর পর নাকি থাইল্যান্ডে আসতো আফ্রিদ, এটা ঈশান বলেছে তাকে। কটেজে একা রয়েছে ন্যান্সি, সঙ্গে আছে কাইটান আর ঈশান। ঈশানকে পাহারায় রেখে গেছে নষ্ট পুরুষ। ঈশান ভাইয়া। ঈশানকে ডাকা মাত্রই ভেতরে এলো সে। ন্যান্সি সোফায় বসে আছে, ঈশানের উদ্দেশ্যে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন প্লিজ। ঈশান বসল না, মৃদু হাসল, বুকের ভেতরে মোচড় দিচ্ছে। এই ম্যাম তার বহু চালাক, কখন যে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তখন আফ্রিদা এহসান তাকে পিরানা ফিশ কে খাইয়ে দেবে? সে সিঙ্গেল মরতে চায় না, অন্তত একবার হলেও বিয়ে করে বাসরটা সেরে তারপরে মরবে। না ম্যাম, আমি ঠিক আছি, আপনি বলুন, কিছু কিছু কি প্রয়োজন? ন্যান্সি আমতা আমতা করছে, তার যেটা প্রয়োজন সেটা একমাত্র ঈশান ছাড়া কেউই করতে পারবে না। শেষমেশ সাহস নিয়েই বলেই ফেলল, আমি আপনাদের বসকে সাহায্য করতে চাই। কপালে ভাঁজ পড়ল ঈশানের, নিরেট স্বরে বলল, সরি ম্যাম, আপনি যদি এখান থেকে পালিয়ে যেতে চান তাহলে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এটা সম্ভব না, কারণ আমি আপনাকে পালাতে দেবই না। ঈশানের উপরে প্রচণ্ড রাগ লাগছে ন্যান্সির। সে তো প্রথম থেকেই জানে আফ্রিদের চামচাগুলো কখনোই তাকে পালাতে দেবে না। মেয়েকে হেসে বলল, না না, পালাবো না, আমি অন্য কিছু চাইছি। ঈশান হৃদয় কুঞ্চিত করে শুধায়। কিন্তু ম্যাম। ন্যান্সি একগাল হেসে বলল, আমি জানি আপনাদের বস সারাদিন আপনাদের গালির উপর রাখে, সেজন্যই বজ্জাত লোকটাকে সাহায্য করতে চাই। ঈশান বড় করে ঢোক গিলল। একটু বুঝিয়ে বলুন ম্যাম। আমি চাই আপনারা আপনাদের বসের সবচেয়ে প্রিয় মানুষকে কিডন্যাপ করে নিন, তারপর কিছুক্ষণ ঘুরিয়ে ছেড়ে দিবেন। ততক্ষণে আপনাদের বস খুঁজে খুঁজে পাগল হবে, কিন্তু সামনে থাকা সত্ত্বেও খুঁজে পাবে না। কথাটা শুনে আশ্চর্য হলো ঈশান। আফ্রিদের সবচেয়ে প্রিয় তো ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা স্বয়ং নিজেকেই কিডন্যাপ করার কথা বলছে। এদিকে ন্যান্সি মনে মনে কুটিল হাসল। নিশ্চয়ই আফ্রিদ তার বোন অথবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সে চায় না তাদের ক্ষতি হোক, সে তো একটু সায়স্তা করবে এই নষ্ট লোককে। গড়া ছেড়ে আবারও বলল ন্যান্সি, তাহলে বলুন রাজি আছেন? ঈশানের চোখ দুটো চকচক করে উঠল। সে তো এক পায়ে খাড়া। একদম রাজি। ন্যান্সি মহা আনন্দে বলল, তাহলে আজ রাতেই কাজটা করে ফেলুন, করতে তো সময় লাগবে। ঈশান মাথা নাড়ল। ঈশান কটেজে থেকে আবারও বাইরে বেরিয়ে গেল। ন্যান্সি দুই পা সেন্টার টেবিলের উপরে লম্বা লম্বি রেখে হাসছে। ঈশান এখান থেকে বাংলাদেশের গার্ডগুলোকে নিয়ে ওদের কিডন্যাপ করাবে। এরপর আফ্রিদ পাগল পাগল হয়ে বাংলাদেশে ছুটে যাবে। আহা, কি মজাই না হবে। বাংলাদেশ, মর্গো আর কার্লোস একত্রে আছে। একটা বার্তা নিয়ে হোটেলে ফিরছে কার্লোস। বস, খবর আছে। মার্কো সুচলো চোখ করে তাকালো তার দিকে। কার্লোস বলে ওঠে, বস, ঠিক দুদিন পর থাইল্যান্ডে মাফিয়াদের ইনভাইট আছে, প্রায় সবাই যাচ্ছে এবং আপনার চরম শত্রু সেখানে থাকবে। বসা থেকে উঠে দাঁড়ালো মার্কো, ঠোঁটের কোণে ঝুলছে পৈশাচিক হাসিটা। ওয়াও, দ্যাটস গ্রেট নিউজ। কার্লোস আবার বলল, বস, এবার সে একা নয়, তার বউও যাবে মনে হয়। ভ্রু বাঁকালো মার্কো। বিয়ে করেছে? ইয়েস বস, কিছুদিন আগেই। এক পেশে হাসলো মার্কো। ওকে, আমার ফ্লাইট
রেডি কর, আমি কালকেই থাইল্যান্ডে যাব। কার্লস মাথা নুইয়ে নিল। ওকে বস। কার্লস বেরিয়ে যেতেই ল্যাপটপ নিয়ে ভিডিও কল করলেন একজনের সাথে। ঠিক 2 দিন পর মাফিয়াদের যে ইভেন্ট করা হবে সেটাতে যাবে দ্য গ্রেট মাফিয়া কিং আফরিদ এহসান। ইয়েস, আফরিদ এহসান যে কিনা চরম শত্রু মর্কর, সে ঠিক কোথায় থাকতো জানা নেই। অবশেষে জানতে পেরেছে তার অবস্থান বর্তমানে বাংলাদেশে থেকে স্পেন, মেক্সিকো, থাইল্যান্ডে, রাশিয়া, ইটালি সব জায়গায় কিভাবে আধিপত্য নিজের বিস্তার করে চলেছে ভেবে পায় না মার্কো। এমন কোনো কাজ নেই, এমন কোনো অপরাধ নেই যেখানে আফরিদ এহসান নামটা বাদ পড়েছে। তাকে তোয়াজ করে চলতে সবাই চায়, কিন্তু মার্কো সে কখনোই তার বন্ধু হয়ে উঠতে পারেনি। উল্টো কোটি কোটি টাকার প্রজেক্ট রিজেক্ট করে তার লোকসান করিয়েছে এই আফরিদ এহসান। ঠিক 4 বছর পর আবারও সম্মুখীন হতে চলেছে ইভেন্টে। লাস্টবার ইভেন্টে তাদের মধ্যে চরম পর্যায়ে একটা ফাইট হয়েছে, যার দরুন সেই ইভেন্টটা অফ ছিল 2 বছর। পরের 2 বছর ইভেন্টে যায়নি আফরিদ এহসান, অথচ এবার যাচ্ছে। অবশ্যই দেখা হবে। দ্য গ্রেট মাফিয়া কিং আফরিদ হাসান, আই উইল মিট ইউ ভেরি সুন। থাইল্যান্ডের রাত 10টা ছুঁই, সমস্ত শহর যেন সোনালি আলোয় গলে যাচ্ছে। আকাশের রং বদলানো চাঁদ, দূরের সমুদ্রের ঢেউ গোপন সুরে বাজাচ্ছে এক রহস্যময় সিম্ফনি। নিয়ন বাতিগুলো একে একে ঝুলে উঠেছে, যেন রাতের আধারে রঙিন জোনাকিরা উঠতে শুরু করেছে। রাস্তার ধারে গরম ধোঁয়া ছড়ানো থাই স্ট্রিট ফুডের গন্ধ মিশে যাচ্ছে বাতাসের লেমন গ্রাস, মরিচ আর সি ফুডের মাদকতা যেন ক্ষুধার চেয়েও গভীর এক প্রলোভন ছড়াচ্ছে। সবে ফিরেছে আফরিদ এহসান, সার্ভেন্ট টেবিলে খাবার দিয়ে গেছে। একত্রে খেতে বসেছে ন্যান্সি, আফরিদ আর ঈশান। ঈশান মাঝে মাঝেই তাদের সাথেই খাওয়া দাওয়া করে, এটা নতুন নয়। ঈশান আর ন্যান্সি একে অপরের দিকে তাকাচ্ছে আর চোখে চোখেই যেন কথা বলছে। বিষয়টা অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছে আফরিদ। শেষমেশ বিরক্ত হয়ে বলল, কেমন বিরতির কথা শুরু হয়েছে? হ্যাঁ, ন্যান্সি থতমত খেয়ে গেল। ঈশান চামচ নাড়াতে নাড়াতে বলল, বস, আমি আর ভাবছি আপনাকে সারপ্রাইজ দিব, তাই আলোচনা করছি। ন্যান্সি একগাল হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, নষ্ট পুরুষ। চোখ গরম করে তাকাতেই চুপসে গেল ন্যান্সি। আই মিন ভদ্রপুরুষ। আফরিদ চামচ নাড়াতে নাড়াতে বলল, দেখ ঈশান, উল্টাপাল্টা কিছু করিস না, আর নিজের কল্পনার গার্লফ্রেন্ডকে শুধু শুধু কষ্ট দিস না। পরে আমি কিন্তু তোর মহামূল্যবান সম্পদ কেটে গাঙ্গে ভাসায় দেব। ম্যাম, এটা করা কি ঠিক হবে? চাপা স্বরে বলল ঈশান। ন্যান্সি ওষ্ঠ বাঁকিয়ে হেসে ফেলল। টেনশন নট ঈশান ভাইয়া, এটার পর আপনার বসের শিক্ষা হবে। একে অপরের সাথে হাই ফাই করল তারা। আবারও ভেসে এলো কর্কশ কণ্ঠস্বর। তাড়াতাড়ি খা মাতারি, ঈশানের বাচ্চা শুধরে যা। আর কেউ কথা বলল না। চুপচাপ খাওয়া শেষ করে ঈশান বাকি গার্ডগুলোকে দেখতে গেল। ন্যান্সি খাবার শেষে প্লেটগুলো গুছাতে যাবে, ততক্ষণে আফরিদ এসে পাঁজা কোলে তুলে নিল তাকে। হকচকিয়ে গেল ন্যান্সি, ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি করছেন কি? আর নামান। কে শোনে কার কথা? আফরিদ ঠিকই ন্যান্সিকে নিয়ে এসে ওয়াইন কর্নারের টেবিলের উপরে বসিয়ে দিল। 2 পা ফাঁকা করে দাঁড়িয়ে কোমর জড়িয়ে ধরে। অদ্ভুত হেসে বলল, কাহিনী কি বলতো? ন্যান্সি লজ্জায় কাঁপছে। আফরিদের কাছে এভাবে এসে দাঁড়ানোটা মোটেও সহ্য হচ্ছে না ন্যান্সির। আর চোখে তাকায় টেবিলের দিকে। ওই যে সার্ভেন্ট, সে একটি বারের জন্যও তাদেরকে দেখল না। চুপচাপ প্লেটগুলো নিয়ে কিচেনে নিয়ে গেল। হাঁসফাঁস করছে ন্যান্সি, মিনমিনে গলায় বলল, আপনি এমন কেন? আফরিদ ভাবলেশীনভাবে বলল, কেমন? ন্যান্সি এক রাশ বিতৃষ্ণা নিয়ে বলল, অদ্ভুত খুব। তার থেকেও বেশি অদ্ভুত আপনার চোখ। চোখ বুজে হেসে ফেলল আফরিদ। নাকে টেনে দেয় ন্যান্সির। আমার থেকে বেশি অদ্ভুত তুই, সব কিছুতে ভয় পাস, ভেতর টিম কোথাকার। ন্যান্সি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আফরিদের চোখের দিকে। আচ্ছা, আমি যদি আপনার চোখের ভেতর আঙুল ঢুকিয়ে মনি ছুঁই, তাহলে আপনি ব্যথা পাবেন? আফরিদ আহাম্মক বনে গেল। একগাল হেসে বলল, না না, ব্যথা কেন পাবো? পারে আমার চোখের মনে টেনে বের করে নিয়ে আয়। ন্যান্সি বোকা বোকা মুখ করে তাকালো। আফরিদ বিতৃষ্ণা নিয়ে সরতে চাইল। ন্যান্সি তাকে আশ্চর্যের সীমান্তে পৌঁছে দিয়ে 2 পায়ে আঁকড়ে ধরে।
আফ্রিদ অবাক হলো। সন্দিহান দৃষ্টিতে তাকালো সুশ্রী মুখপানে। ন্যান্সি মিনমিনে গলায় বলল, আচ্ছা, যদি সেই দিন ওই লোকটা আমাকে ছুঁয়ে ফেলতো তখন কি করতেন? আফ্রিদ ন্যান্সির গালে গাল ঘষে মাদকতায় মেশানো কণ্ঠে আওড়ালো, ছুতে পারতো না। এত গ্যারান্টি দিচ্ছেন কিভাবে? যদি কোনোভাবে ছুঁয়ে ফেলতো? মিহিসরে তা হাসলো আফ্রিদ। একই ভঙ্গিতে বলল, বললাম তো ছুতে পারতো না। রাগ লাগলো ন্যান্সির। যদি তাকে ছুঁয়ে ফেলতো তাহলে ন্যান্সি কি করতো? মরে যেত, তাই না? আপনি ভীষণ খারাপ আফ্রিদ। আপনি কি না শিখিয়ে দিচ্ছিলেন? হ্যাঁ, আমাকে ছুঁড়ে খুশি হতেন আপনি। আফ্রিদ ঝুঁকে আসে, লাল চেরঙা গালে চুমু এঁকে বলে, আমি বই কেউ স্পর্শ করবে না, গ্যারান্টি দিচ্ছে। ন্যান্সি ভ্রু উঁচিয়ে শুধোয়, যদি কখনো আমি বিপদে পড়ি আর আপনি বাঁচাতে আসতে পারলেন না তখন? আফ্রিদ হাতের পিঠে চুমু খেলো ন্যান্সির। তখন নিজে নিজেকে বাঁচিয়ে নেবে আমার জন্য। মুখ পাকালো ন্যান্সি অভিমানে আপনার জন্য কেন বাঁচাতে যাব? আফ্রিদ টেনে কোলে নিয়ে নিল ন্যান্সিকে। ভয়ার্ত ন্যান্সি দুই হাতে গলা জড়িয়ে ধরে তার। আফ্রিদ হাসকি টোনে বলে, কারণ তুমি সম্পূর্ণটা আমার, এক বাক্যে শুধু আফ্রিদের। ন্যান্সি নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে। আফ্রিদ ন্যান্সিকে রুমে নিয়ে গেল, বিছানায় শুইয়ে দিল আলগোছে, টেনে দিল কম্পিউটারটা। ন্যান্সি দৃষ্টি ফেরাচ্ছে না। আফ্রিদ হাসে। এমন তাকাইস না, লজ্জা লাগে। ন্যান্সি অবাক হওয়ার ন্যায় শুধায়, লজ্জা আর আপনার? না, তোর প্রতিবেশী বাপ মায়ের। ন্যান্সি মুখ ভার করে। আফ্রিদ হাত বাড়িয়ে গলা ছুঁয়ে ফেলে ন্যান্সির। তখনও তাকিয়ে আছে তার দিকে। একটুখানি মোলায়েম স্পর্শ করে আদেশ স্বরূপ বলল, ঘুমিয়ে পড়। ন্যান্সি ঘুমাতে পারছে না, হাঁসফাঁস করছে। আদতেও ঈশান কাজটা করতে পারবে কিনা। মুখে মাস্ক লাগিয়ে চুপি চুপি কটেজে চলে এলো ঈশান। বুকের ভেতরে দ্রিম দ্রিপ করছে তার। আফ্রিদ জানতে পারলে তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন করে দেবে। গুটি গুটি পায়ে রুমে এসে উকি দিল। দরজাটা টেনে খুলতেই দেখতে পেল আফ্রিদ রুমে নেই। চোখ দুটো চকচক করে উঠল তার। আলগোছে গিয়ে ঠাস করে ন্যান্সির মুখে রুমালটা চেপে ধরল। চিৎকার করতে পারল না সে। ঈশান ফটাফট ন্যান্সিকে বস্তায় ভরে নিল, মুখে তৃপ্তির হাসি। এদিকে হুঁশ হারিয়ে বস্তায় রয়েছে ন্যান্সি। সে তো জানতো না প্ল্যান তার উপরেই এক্সিকিউট করা হবে। সমুদ্রের উথাল পাথাল ঢেউ খেলে যাচ্ছে। সমুদ্রের বুকে ভেসে চলেছে বড় একটি জাহাজ। কোমরে একটা মোটা দড়ি পেঁচানো ন্যান্সির। সেই দড়িটা টেনে টেনে চলে গেছে সোজা উপরের দিকে। একটা শার্ক কেসে যেটার ভেতরে রয়েছে ঈশান। খানিক দূরেই দাঁড়িয়ে আছে আফ্রিদ, আঙুলের ডগায় রিভলভার, যা কপালে ঘষে বলল, শক্ত করে ধরে রাখ জানকি বাচ্চা, নাহলে তোর ভাই নিচে পড়বে। শার্ক কেসের নিচে ইয়া বড় সমুদ্র, যেটার ভিতরে রয়েছে শার্ক, যেগুলো ক্ষুধার্ত, খাবারের জন্য অস্থির হয়ে আছে। ন্যান্সি শক্ত করে টেনে ধরে আছে দড়িটা। ছেড়ে দিলেই ঈশান পড়ে যাবে আর তাকে খেয়ে ফেলবে শার্কগুলো। ঈশান আহাম্মক বনে দাঁড়িয়ে আছে। শেষমেশ এইভাবে ধরা খেলো। বস প্লিজ, আমার কোনো দোষ নেই বস, প্লিজ আমাকে বের করুন। ন্যান্সিকে নিয়ে জাহাজে এসে নিজেই ফেসে গেল। আফ্রিদের কোনো হেলদোল নেই। সে তাকিয়ে আছে তার পরাণের দিকে। সে দেখতে চায় পাতানো ভাইয়ের জন্য কতটা কি করতে পারে এই মেয়ে। ন্যান্সির হাত পা ঠান্ডা হয়ে আসছে, শরীর দুর্বল লাগছে। এই বোকা ঈশান ভাইয়ের জন্য সব হয়েছে, তাকে কেন কিডন্যাপ করতে গেল? হ্যাঁ, ন্যান্সির শক্তিতে কুলায় না, সে পারছে না টেনে ধরে রাখতে। দড়িটা একটু ঢিলে হতেই শার্ক কেসটা নিচের দিকে নেমে আসতে লাগলো। চেঁচিয়ে উঠল ঈশান, ম্যাম। ন্যান্সি হাঁপাতে হাঁপাতে আবারও শক্ত হাতে টেনে ধরল দড়িটা। রীতিমতো কান্না চলে আসছে তার। হাত দুটো লালচে হয়ে উঠেছে। গভীর নীল পানির নিচে উত্তাল স্রোত বইছে। তার মধ্যেই এক দানবীয় ছায়া ঘুরে বেড়াচ্ছে। বিশাল পাখনাওয়ালা মাছগুলো কেটে যাচ্ছে জলের ঢেউ। যেন এক ভয়ঙ্কর শিকারী নিঃশব্দে নিজের রাজত্বে টহল দিচ্ছে। ক্ষুধায় কাঁপছে তার প্রতিটি স্নায়ু। চোখ দুটি জল করছে তীব্র লালসায়। রক্তের গন্ধ পেতে যেন অধীর অপেক্ষা করছে সে। হঠাৎ জল কেঁপে ওঠে। কেসের ভেতরে মানুষটার সামান্য নড়াচড়া তার দৃষ্টি আকর্ষণ করে। এক ঝটকায় বিশাল দেহটা কেসের দিকে ধেয়ে আসতে দাঁতের শাড়ি চকচক করে ওঠে। পানির ভেতরে জাহাজের ভেতরের ক্ষীণ আলোয়
ঠান্ডা নীরব সমুদ্র মুহূর্তেই পরিণত হয় আতঙ্কের থিয়েটারে, যেখানে এক ক্ষুধার্ত শার্ক ঘুরে বেড়াচ্ছে কেবল শিকারের এক ফোঁটা ভুলের অপেক্ষায়। আফ্রিদ ভাইয়াকে বের করুন, ওনার ভুল হয়ে গেছে, প্লিজ প্লিজ বের করুন। আফ্রিদ এবারেও নিশ্চুপ। ন্যান্সি আর পারছে না, ফলস্বরূপ দড়িটা নিচের দিকে নামতে লাগলো। ভয়ে সেধিয়ে যাচ্ছে মেয়েটা। নিচে পড়ল না ঈশান, তার পূর্বেই উপর থেকে টেনে দেওয়া আরও একটি শিকল দিয়ে আটকে রাখা তাকে। ঘরমাক্ত মুখে পিছু ফিরে তাকালো ন্যান্সি। আফ্রিদ ইতিমধ্যেই তার অতি নিকটে চলে এসেছে। ন্যান্সি কম্পিত স্বরে বলল, ছেড়ে দিন না ওনাকে প্লিজ। আফ্রিদের রূপ এই মুহূর্তে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। সে যদি পারত তাহলে বোধহয় সব কিছু ধ্বংস করে ফেলত। গা কাঁপানো কণ্ঠে আওড়ালো, ছেড়ে দেব? পুনরাবৃত্তি করে বলে কথাটা। ন্যান্সি কেঁপে উঠল ওই ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে। এ তো আফ্রিদ হতেই পারে না। ছেড়ে দিন প্লিজ। ন্যান্সি ভঙ্গুর হৃদয়ে বলে ওঠে, ঈশান বুঝি এই জ্ঞান হারাবে। মাথা ঝিমঝিম করছে তার। সে তো জানে আফ্রিদ ঠিক কতটা হিংস্র। আফ্রিদ মেকি হেসে বলল, যা, ছেড়ে দিলাম। আফ্রিদের হাতের রিমোটে ক্লিক করতেই সার্কেলটা নিচে পানিতে পড়ে গেল। ঈশান বিস্মিত হয়, নিঃশ্বাস আটকে আসছে তার। খাবারের সন্ধান পেয়ে ক্ষুধার্ত সার্কগুলো এগিয়ে আসতে লাগলো। এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল ন্যান্সি, মস্তিষ্ক শূন্য তার। অতঃপর গলা ফাটিয়ে চিৎকার করে হাউ মাউ করে কেঁদে উঠল। সেই কান্নায় হেসে ফেলল আফ্রিদ। রিমোটে ক্লিক করতেই আবারও সার্ক কেজ উপরে উঠে আসে। আফ্রিদ দুই হাতে ন্যান্সিকে বুকে চেপে ধরে। হাউমাউ করে কাঁদছে মেয়েটা। আফ্রিদ মাথায় আঙুল বোলাতে বোলাতে বলল, Hey Boran, don't cry. I didn't do anything. See, look. ন্যান্সি তাকায় না। আফ্রিদ ফের বলল, Look at me, Boran. ন্যান্সি এবারেও তাকালো না। আফ্রিদ ওভাবেই বুকে জড়িয়ে রাখলো তাকে। ভয় পাওয়া ভালো, কিন্তু এতটা ভয় পাওয়া একদম ভালো না। তার নিষ্পাপ ভুল যখন জানবে সে মনস্টার, তাহলে কি করবে? তখন তো তার কাছাকাছি পর্যন্ত আসবে না। অথচ সে অজানাই রয়ে গেল। এই কঠোর পাষণ্ড পুরুষটির হৃদয়ে তার জন্য কত অগাধ ভালোবাসার স্রোত বয়ে যায়। আপনি আপনি আমায় ভয়ে শেষ করে দিচ্ছেন আফ্রিদ। ক্রন্দনরত কন্যার কণ্ঠস্বর বুকে ঝড়ের ন্যায় আছড়ে পড়ে। আফ্রিদ মৃদু স্বরে বলে, Don't cry. তুই যদি আমার বুকের সামনে থেকে দাঁড়িয়ে ছড়ি বসিয়ে দিস, তবুও তোকে আঘাত করবো না। ন্যান্সি নিশ্চুপ, সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে তার। কম্পিত মেয়েটাকে দুই হাতে আগলে আছে নিষ্ঠুর পাষণ্ড পুরুষ। I'm sorry, please. এত ভয় পাস না। প্রত্যুত্তরে মুখ তুলে তাকায় ন্যান্সি। আফ্রিদ এমন কেন? তাকে বুঝতে বড্ড বেগ পোহাতে হচ্ছে তাকে। ঈশান আর ন্যান্সি দুজনেই কান ধরে দাঁড়িয়ে আছে। একটু পরপর উঠবোস করছে। এটা কোনো কথা? ন্যান্সি না হয় আইডিয়া দিয়েছে, কিন্তু কাজটা তো করেছে ঈশান। আর ঈশানকে বাঁচাতে কত কি করলো, এখন তাকেই ফাঁসিয়ে দিল। আঙুলের ডগায় রিভলভারটা নাচাতে ব্যস্ত আফ্রিদ। কি লজ্জাজনক ব্যাপার স্যাপার! শেষমেশ কিনা কান ধরতে হচ্ছে ঈশানকে। এই বিষয়গুলো তার কল্পনা বউ জানতে পারলে আস্ত রাখবে? ছি ছি, বলবে তো। তোরা কোন ক্ষেতের মোলা, হ্যাঁ? এক বড়দে বললে কিডন্যাপ করতে, আরেক বড়দে কিডন্যাপ করে বস্তায় ভরলো। ঈশান আমতা আমতা করে বলল। বস, ম্যাম বলেছিল সব কিছু। আফ্রিদ ন্যান্সির দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকাতেই হকচকিয়ে গেল ন্যান্সি। না মানে আমি তো বলেছিলাম প্রিয় মানুষকে কিডন্যাপ করতে। আমি কি জানতাম ঈশান ভাই আমাকে বস্তায় ভরে ফেলবে? আফ্রিদ তিরিক্ষি মেজাজে বলে। চুপশালি, মাথার কোথাকার। ঈশান কেঁপে উঠল ভয়ে। আফ্রিদ বসা থেকে উঠে দাঁড়ালো, কড়া কণ্ঠে বলল, আজ সারা রাত তুই খুঁজে খুঁজে মশা মারবি। চোয়াল ঝুলে এলো ঈশানের। বাট বস, এখানে তো মশাই নেই। আফ্রিদ নিরেট স্বরে বলল, খুঁজে নিয়ে আয়। সকালের মধ্যে 100টা মশা মেরে আমাকে এনে দেখাবি। ঈশান কাঁদো কাঁদো মুখ করে তাকালো ন্যান্সির দিকে। ন্যান্সি হাঁপ ছেড়ে বাঁচল। যাকে তাকে অন্তত আর কোনো শাস্তি দেয়নি। যাক, তাকে অন্তত আর কোনো শাস্তি দেয়নি। এমনিতেই দড়ি টেনে টেনে কাহিল হয়ে পড়েছে সে। স্বস্তির নিঃশ্বাস ফেলবে তখনই আফ্রিদ আওড়ালো, তুই রুমে আয়, তোর শাস্তি এখনো বাকি বান্তি। আজকে T20 ম্যাচ খেলবো। স্বস্তির নিঃশ্বাস আর ফেলতে পারল না ন্যান্সি। ঈশান খিক খিক করে হেসে ফেলল। তেলে বেগুনে জ্বলে উঠল ন্যান্সি। এই ঈশানের জন্য আজকে ধরা পড়ল। বলল এক আর করল উল্টো। নিস্তব্ধ রুমে এক অদ্ভুত ভার ছেয়ে আছে।
বাতাসে মিশে আছে এক রাস অস্থিরতার গন্ধ, কেমন গা ছমছমে ভাব। সোফার গায়ে হেলান দিয়ে বসে আছে আফরিদ এহসান উদম গায়ে, কেবল পরনে একটা কালচে ট্রাউজার, হাতে ধরা হুইস্কির বোতল। এক একটা চুমুক যেন দগ্ধ অন্তরের আগুনে আরেক ফোঁটা তেল ঢেলে দিচ্ছে। চোখের এক অচেনা কঠিন শূন্যতা, ঠোঁটে বিষণ্ণতার নীরবতা। হঠাৎ দরজার ফাঁকটা ঠেলে ভেতরে প্রবেশ করল ন্যান্সি। তার পায়ের শব্দটুকু প্রতিধ্বনিত হলো। বুকের ভেতরে ঢাকের মতো বাজছে তার হৃদয় স্পন্দন। আফরিদকে উদম গায়ে অবসন্ন ভয়ঙ্কর রূপে দেখে গলা শুকিয়ে আসে, কাপড় নামে শরীরে। রুমের আলো আধো আধারে দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। সেই দৃষ্টির ভেতরে ছিল চাপা তীব্রতা, পুরুষের যন্ত্রণা ভরা অহংকার আর ন্যান্সির অজানা ভয়ের কম্পন। দৃষ্টি গেল আফরিদের নগ্ন বক্ষে, তার বুকের মাঝখানে গোল ট্যাটুটা। ন্যান্সি ভেতরে আসতেই রিমোট ক্লিক করতেই রুমটা লক হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার আওয়াজে কেঁপে উঠল ন্যান্সি। আফরিদ এহসান উঠে দাঁড়ালো, আরেক দফা পিছালো ন্যান্সি। থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দেই। আমার প্রিয় জিনিস কি জানিস? তুই বেবাল। মানুষের মা বাবা ভাই বোন ওরা প্রিয় হয়, কিন্তু আমার প্রিয় তুই, কারণ আমি তোর সাথে শুই। লজ্জায় দুই কান চেপে ধরে ন্যান্সি। নষ্ট পুরুষের নষ্ট কথাগুলো নেওয়া যায় না, তার মুখে তো কিছুই আটকায় না কোনো গালে। এই মাতারি, কান বন্ধ কি করে হবে? সরা হাত। আফরিদের ধমকে হাত সরালো। আফরিদ হুইস্কির বোতলটায় আবারও চুমুক বসালো। ড্রিঙ্ক করলেও বোঝা যায় না ড্রিঙ্ক করেছে, একদম সুস্থ স্বাভাবিক লাগে। আকস্মিক ঝড়ের মতো এগিয়ে এলো আফরিদ, ন্যান্সিকে পিঠ ঠেকিয়ে দিল দরজার সাথে, এত কাছে যে নিঃশ্বাসের উষ্ণতাও তীব্র হয়ে উঠল। ভয়ে কাঁপতে থাকা মেয়েটার বুক যেন দরজার কাঠের সাথে মিশে যাচ্ছে, চোখে আতঙ্কের জল জমে ওঠে। আফরিদের চোখ জ্বলে উঠল আগুনের মতো, কণ্ঠে হিংস্র হিসেসানি। এই শরীরে যদি একটা টোকাও পড়তো তাহলে জবাই করে ফেলতাম। ন্যান্সির গলায় কাপড় নিয়ে তবুও থেমে থাকলো না। ব্যথিত মন থেকে কষ্টের স্বরে বলল, দেহ চাই, মন চাই না। উত্তর এলো না কথায়, এলো কাজে। আফরিদ হঠাৎ ঝুঁকে লালচে গালে দাঁত বসিয়ে দিল। ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা, শরীর কেঁপে উঠল শিহরণে। আফরিদের ঠোঁট থেকে ঝরে পড়ল বিষাক্ত ব্যঙ্গ। না, তোর মন ধুয়ে তুই পানি খা, আমার দেহ হলেই চলবে। মেয়েটা ঠোঁট ফুলিয়ে নীরব প্রতিবাদে ভরে তুলল মুখ, চোখে জমে রইল অশ্রু। আফরিদ আরও কাছে সেটে এসে ফিসফিস করে বলল, কারণ তুই আমার প্রিয়। তোর সাথে বেড শেয়ার করি, সামনে আরও অনেক কিছু শেয়ার করবো। চাইলে আমি এখনই খুলে খুলে বলে দিতে পারি। চোখে অশ্রু জল চিকচিক করছে ন্যান্সির, তবু সাহস সঞ্চয় করে বুকে হাত রেখে কেঁপে কেঁপে বলল, ভালো মানুষ নন আপনি। আফরিদ ঠোঁটে বাঁকা হাসি ফোটালো, সেই হাসিতে নেশা আর পৈশাচিক রূপ মিশে আছে। ঠিকই, ভালো না আমি। রাগ লাগলো ন্যান্সির। আচানক আফরিদের ঘাড়ে কামড় বসিয়ে দিল ন্যান্সি, এতটাই জোরে হয়তো নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়েই দন্ত বসিয়েছে, তাই তো দাগ বসে গেছে, বেরিয়ে এসেছে রক্ত। হাসতে দিয়ে মাথারি রে, অন্য কিছু ফিল হয়। ন্যান্সি সরে এলো, দাঁতে লেগে গেল আফরিদের রক্ত। যেমন আপনি তেমনি আপনার পচা রক্ত। আফরিদ হুইস্কি খায়, ন্যান্সি ভারী কি কণ্ঠে বলে, এত খেলে মরে যাবেন তো। আফরিদ এক পেশে হেসে বলল, তুই চাস আমি বেঁচে থাকি? ন্যান্সি নিরুত্তর। আফরিদ বিরক্তিকর কণ্ঠে বলল, এই রাত বেরোতে এত বড় কাহিনী করলে, ঘুমোতে দিলে না, আগে বলতে অন্যভাবে জাগিয়ে রাখতাম। ন্যান্সি নিশ্চুপ। আফরিদ ঝুঁকে আসে, কপালে কপাল ঠেকায়, নাকে নাক, হাসকি টেউনে বলে, চল না সংসার করি। ন্যান্সি হাসে, দুই হাত পিছমোড়া করে দাঁড়ালো। সংসার করলে কি হবে? পুরুষ এক পেশে হেসে উঠল, চোখে ভাসছে অদ্ভুত এক উন্মাদনা। গভীর স্বরে ফিসফিস করে বলল, তোকে আমি অনেক অনেক আদর করব। তারপর আমাদের দুটো বেবি হবে, ঠিক 2 বছরের গ্যাপ দিয়ে। আমার দুষ্টুমের দুটো আলোক শেখা। ন্যান্সি মৃদু বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকে। পুরুষের সেই ব্যাকুল স্বপ্ন আঁকড়ে ধরার চেষ্টা করলেও চোখের কোণে লুকিয়ে রাখে এক রাস দুষ্টুমি। ঠোঁট বেঁকিয়ে হেসে ফেলে, নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, তারপর? আফরিদের চোখ মুহূর্তে জ্বলে ওঠে নতুন আলোয়, গম্ভীর কোমল ভঙ্গিতে বলে, তারপর তো কিনা আমি দেশ বিদেশ করবো, পাহাড়ের চূড়ো থেকে সমুদ্রের নীল ঢেউ সব কিছু দেখাবো। আর আমাদের বেবিগুলোকে তুই পেলে বসে বড় করবি,
তাদের সব কিছু সামলানোর দায়িত্ব তোর, আর তোকে সামলানোর দায়িত্ব আমার। ন্যান্সির মুখে আবারও দুষ্টু হাসি খেলে যায়। চঞ্চল স্বরে শুধায়, তারপর এই একটুখানি খোঁচা পুরুষের অন্তরে বিদ্যুৎ হয়ে ঝলসে ওঠে। হঠাৎ সে কাঁধে সজোরে দাঁত বসায়। ব্যথায় কোকিয়ে ওঠে ন্যান্সি, তবুও চোখে মুখে খেলে বেড়ায় অনাবিল হাসি। হিসিয়ে পুরুষ বলে ওঠে, কি তারপর লাগিয়ে রেখেছিস? তারপর তোর প্রতিবেশী মায়ের হাঙ্গা। শব্দ করে হেসে ওঠে ন্যান্সি। হাসিটা যেন পুরো রুমে, নরম রুমে ছড়িয়ে পড়ল। ন্যান্সি লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি আপনাকে ছেড়ে খুব শীঘ্রই পালাবো। আফ্রিদ চোখে হাসে, ন্যান্সির গলায় স্পর্শ করে। আঙুল ঘোরাতে লাগলো এপাশ থেকে ওপাশে। ন্যান্সি শিউরে ওঠে। আফ্রিদ শান্ত কণ্ঠে শুধায়, কোথায় পালাবি? ন্যান্সি নরম সুরে বলল, এত দূরে যেখানে আপনি চাইলেও আমি খুঁজতে পারবেন না। আফ্রিদ আঙুল বোলাতে বোলাতে ধীরে ধীরে আরেকটু নিচে যেতে লাগলো। পালিয়ে গিয়ে বন্দুক চালানো শিখবো। আফ্রিদ এবারে ঝুঁকে আসে, গলায় নাক ঘষে। ন্যান্সি খামচে ধরে তার কোকড়ানো চুল। শিখে কি করবি? আফ্রিদ নিশাতুর কণ্ঠে শুধায়। ন্যান্সি হাঁসফাঁস করে মিনমিনে গলায় বলে, একদিন ফিরে এসে আপনার বুকে গুলি করব। আফ্রিদ গলায় নাক ঠেকিয়ে লম্বা নিঃশ্বাস টেনে বলে, দেখা যাক। কিন্তু এখন বল, শরীরে কি লোশন ইউজ করিস? এত মিঠা মিঠা লাগে কেন? হেসে ফেলল ন্যান্সি। পাগল দেখেছে, কিন্তু এমন পাগল সে দুটো দেখেনি। অভ্যন্তরে কিছু একটা ঝড় তুলেছে। কণ্ঠনালী কাঁপে ন্যান্সির। আপনাকে এখনো চিনলাম না, শুধু নামটা জানি। আগে জানতাম গুন্ডা, কিন্তু মনে হয় না গুন্ডা। আপনি কে বলুন তো? আফ্রিদ এবারে ওষ্ঠ ছোঁয়ায়। মাফিয়া কিংকে গুন্ডা বানিয়ে দিল। হায় রে কপাল। ওষ্ঠ ছোঁয়াতে ছোঁয়াতে বলে, তাহলে ভেতর থেকে চেনা শুরু কর। আগে আমার থেকে শুরু কর, তারপর আমি A to Z বলবো সব তোকে। ন্যান্সি কিছু বলে না। আফ্রিদকে দেখে তার স্পর্শটা অনুভব করে। আফ্রিদের হাত সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মুখ যায় আরও নিচে, বক্ষ বিভাজনে নিজের আধিপত্য ফলাচ্ছে। ন্যান্সি আখিদয় খিচিয়ে বুঝে নেয়। কোকড়ানো চুলে আঙুল বুলিয়ে ফিসফিসিয়ে বলল, বিড়ালের বাপ, আমার বিড়ালটা কোথায়? বিড়ালের কথা মনে পড়তেই মুখ তুলে তাকায় আফ্রিদ। সে তো কাইটানকে হাত পা বেঁধে গাছে ঝুলিয়ে রেখেছে। শিট, এখন কি বলবে? আমি জানি না। সুচালু দৃষ্টিতে তাকালো ন্যান্সি। এহসান সাহেব, সত্যিকারে বলুন তো, কাইটান কোথায়? আফ্রিদ বিছানায় লম্বা হয়ে শুতে শুতে বলে, আমার বউয়ের বুকে শোয়ার অপরাধে কাইটানকে গাছে ঝুলে দিয়েছে। মাথায় যেন বড় ছাদটা ভেঙে পড়ল ন্যান্সির। বিস্মিত নয়নে তাকালো তার দিকে। কি বলছেন এসব? ওটা অবলা পশু। আফ্রিদ গা ছাড়া ভাব নিয়ে বলল, তো ছুঁয়েছ তো তোকে, তাই না? তেলে বেগুনি জ্বলে উঠল ন্যান্সি। বিড়াল ওইটা আমি যেহেতু পালি, তাহলে আমাকে ছোবেন না তো কাকে ছোবেন? আফ্রিদ বুকে হাত রেখে মুখ বাঁকিয়ে বলল। আই এম জেলাস। ন্যান্সি আহাম্মক বনে গেল। শেষমেশ কিনা একটা বিড়ালের উপর জেলাস এই পুরুষ। গাছের উঁচু ডালে ঝুলে আছে একেবারে অসহায় অবস্থা কাইটান বিড়ালের। চারপাশের বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে তার করুণ হাস্যকর ম্যাও ম্যাও ধ্বনি। ছোট্ট শরীরটা এদিক সেদিক দুলছে, কিন্তু আজকের দিনে যেন ভাগ্য তার সাথে মশকরা করছে। হাত পা নেই, তাই চেষ্টার ভান করলেও নড়াচড়া করা অসম্ভব। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি পেয়েছে সে। চিৎকার করার স্বাধীনতাও নেই, কেবল কণ্ঠের খামখেয়ালি আওয়াজে নিজের বিপদ জানাতে ইচ্ছা করছে। অথচ সেই আওয়াজও শোনার মতন কেউ নেই। দূর থেকে দেখলে মনে হয় বিড়ালটা কোনো গুরু গম্ভীর সাধুর মতো ধ্যান করছে। আবার কাছ থেকে দেখলে বোঝা যায় সে আসলে জীবনের সবচেয়ে বড় রসিকতার ফাঁদে পড়েছে। ডাল থেকে তুলতে তুলতে যেন বলছে, আরে কেউ আছিস? আমাকে নামা, নইলে আকাশের রাজপুত্র হয়েই থাকতে হবে। খচ্চর আব্বা আমারে সহ্য করতে পারে না রে, কেউ বাঁচা। নতুন সবজির বস্তাগুলো আজকে ট্রলারে তোলা হয়েছে, সেগুলো যাবে বর্ডারের দিকে। ওখানে আবার কড়া পাহারা চলেছে। সবাইকে ম্যানেজ করে ওপারে পাঠাতে পারলেই কেল্লাফতে। আজকে লোকগুলো একে অপরের সাথে আলোচনা করছে। আলিফ নামের ছেলেটাকে মেরে নদীর ধারে নাকি ফেলা হয়েছিল। তাদের গ্রামের লোকজন তাকে ধরে নিয়ে গেছে বাড়িতে। তার মায়ের আহাচারি সবটা এখনও কানে বাজে। সদ্য গোটাউনে পা রেখেছিল নীলাদ্রি। আলিফ নামটা কানে বাজতেই বাজ পাখির দৃষ্টিতে তাকালো তাদের দিকে।
লোকগুলো নীলাদ্রিকে দেখা মাত্রই নিজের কাজে চলে গেল একে একে। রহস্যময় কণ্ঠে আওড়ালো, বেশি বার বাড়লে এভাবে শেষ হয়ে যেতে হয়। কোথায় আসে না পিপিলিকার পাখা গজাই মরিবার তরে। ওষ্ঠ বাঁকিয়ে হাসলো নীলাদ্রি। হল নম্বর 2, জারা বোম্বা। ধূসর ঘরে নিস্তব্ধতার গাঢ় চাদরে ঢাকা পড়ে আছে এক অমোঘ সৃষ্টি। মানুষের বুদ্ধি, অবিরাম পরিশ্রম আর অদম্য এক গুয়েমের পরিণতি জারা বোম্বা। এ যেন নিছক ধাতুর দেহ নয়, যেন অগ্নি তিলক। অদৃশ্য শক্তির অবারিত বিস্ফোরণকে নিজের ভেতরে বেঁধে রেখেছে সে। বছরের পর বছর জ্বালামুখের মতো চিন্তা অগ্নিতে পোড়া সায়েন্টিস্ট মিস্টার অ্যালবার্ট এবং মিস্টার কামাল এর পরিশ্রম ভুল বললাম। শুধু তাদের জন্য আরও অনেকগুলো বিজ্ঞানী রয়েছে হলে, যারা মিলে সবটা করেছে, যাদের বাধ্য করা হয়েছে এটা করতে। চোখে আজ স্বস্তি ও শিহরণ মেশানো এক অদ্ভুত অনুভূতি। তাদের শ্রম, যন্ত্রণা, অবিরাম রাতজাগা ঘাম ও নিস্তরঙ্গ আত্মত্যাগ মিলে মিশে যেন এই এক ভয়াল মহাকাব্যের রূপ নিয়েছে। দৈর্ঘ্য প্রায় 8 মিটার 26 ফুটের মতো, ব্যাস প্রায় 2.1 মিটার 7 ফুটের মতো, ওজন প্রায় 27 টন। জারা বোম্বা এই তো পড়ে আছে কোণের এক পাশে, কিন্তু তার সেই নীরবতা আর স্থিরতা ভ্রান্তি মাত্র। সে নিস্তব্ধ আগ্নেয়গিরি, যে জানে একবার জেগে উঠলেই আলোকে ছাপিয়ে অন্ধকারের সাম্রাজ্য গড়ে তুলবে। তারা করতো না এত কিছু, বাধ্য করা হয়েছে তাদের। At last, our work has come to an end, Mr. Albert. মিস্টার অ্যালবার্ট মলিন আদতেও কি কাজ শেষ হয়েছে, নাকি নিতান্তই ভ্রান্ত ধারণা সেটা? খুব সহজে তো অপরিচিত লোকটা তাদের ছাড়বে না। I don't know. Kamal, has our responsibility really come to an end? মিস্টার কামাল আতঙ্কিত হলেন, কম্পিত স্বরে বললেন, After this, he is supposed to let us go. ম্লান হাসছেন মিস্টার অ্যালবার্ট। কখনো কি দেখা গেছে এই আতঙ্কবাদী লোকগুলো কাউকে ছেড়ে দিয়েছে? হয়তো তাদেরকেও ছাড়বে না। মন্টু দাস এবং গোলাম মোস্তাফা হলো হল নাম্বার থেকে এক এক ধীর পায়ে হল নাম্বার 2-এ গেল। তাদের সাথে আরও কিছু গার্ড। কিরে বৈজ্ঞানিকরা, কেবা আছো তোমরা? মন্টু দাসের বিশ্রী কণ্ঠে কথাগুলো শুনে বিতৃষ্ণা নিয়ে তাকালেন মিস্টার অ্যালবার্ট। সবাই বোধহয় মনে করে তিনি বাংলা জানে না, কিন্তু মিস্টার অ্যালবার্ট খুব ভালোভাবেই বাংলা বোঝেন। মন্টু দাসের খিকখিক হাসি যেন খড়খড়ে বাঁশির মতো ঘরের শিরদাঁড়া বেয়ে নেমে এলো। তার চোখের কোণে ঝিলিক মারা নিষ্ঠুরতা দেখে চারিদিকের দেয়াল মুহূর্তেই ভারী হয়ে উঠল। তবু কাজ তো শেষ রে বৈজ্ঞানিকরা, এবার তোদের যাওয়ানোর পালা। শব্দগুলো যেন শীতল ছুরির ফলার মতো গেঁথে গেল মিস্টার কামালের বুকে। কামাল প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, অথচ মুখে কোনো শব্দ ফুটল না। তার পাশে দাঁড়ানো গোলাম মোস্তাফা ঠোঁটের কোণে অদ্ভুত বাঁকা হাসি টেনে নিয়ে ভুইয়াকে উদ্দেশ্য করে হুকুম দিল, ওরে ভুইয়া, সায়েন্টিস্টদের জন্য খাবার রেডি কর, আজকে ওদের খাতির যত্নের দিন। কিন্তু সেই কথার ভেতরে মিশেছিল এক অদৃশ্য বিষ। খাতির যত্নের আড়ালে মনে হলো মৃত্যুর ভোজের আহ্বান। মিস্টার অ্যালবার্ট আর মিস্টার কামালের কপালে অদ্ভুত ভাঁজ পড়ল। অশনি সংকেতের মতো বুকের ভেতর ধপধপ করে বাজতে লাগলো আতঙ্কের দামামা। তারা দুজনেই বুঝতে পারল এখানে কিছু ভয়ানক হতে চলেছে। মিস্টার অ্যালবার্ট লম্বা নিঃশ্বাস টেনে শুধান। গোলাম মোস্তাফা ক্ষীণ হেসে বলল, হি উইল কাম, দ্য বস উইল কাম ভেরি সুন। মিস্টার অ্যালবার্ট প্রত্যুত্তরে কিছু বললেন না। এক পলক তাকালেন মিস্টার কামালের ভয়ার্ত মুখপানে। লোকটা ভয়ে তটস্থ হয়ে থাকে সর্বক্ষণ। বাঁচতে চায় একটুখানি, প্রাণ খুলে বাঁচতে চায়। সকাল সকাল খাওয়া শেষে ব্যাগ নিয়ে বাইরে বেরিয়েছে ফাহমিদা। ওই তো গাড়ি রাখা, কিন্তু আজকে মোটেও ইচ্ছে করছে না গাড়ি নিয়ে যেতে। কিন্তু গাড়ি ছাড়া, গার্ড ছাড়া যাওয়ার উপায় নেই। যে করেই হোক তাদের সাথে রাখতেই হবে, এটা তার ভাইয়ের আদেশ। আর আফ্রিদের আদেশ মান্য করতে বাধ্য তারা। ফাহমিদা বরাবরের মতো গাড়িতে উঠে বসল। ড্রাইভার তাকে কলেজের থেকে কিছুটা দূরে নামিয়ে দিল। ফাহমিদা ড্রাইভারের উদ্দেশ্যে বলল, আপনি বিকেলের দিকে আসবেন, আমার ক্লাস আছে অনেকগুলো। বয়স্ক ড্রাইভার মৃদু স্বরে বলল। ড্রাইভার গাড়ি ঘোরাতেই ফাহমিদা উল্টো পথ ধরল।
তার মোটেও ইচ্ছে নেই কলেজে যাওয়ার। আজকে একটু ক্লাবে যাবে সে, তার ফ্রেন্ডগুলোকে ডেকেছে ক্লাবে। কিছু দূর গিয়েই গোলাপি আকাশের নিচে গুলশান 2 এর কেমাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এক কোণে অবস্থিত স্কাই লঙ্গার বার। এটি একটি আধুনিক ও চমৎকার রুফটপ লাউঞ্জ, যেখানে ঢাকার আকাশের নিচে বসে শহরের রূপালী আলোয় ডুবে যাওয়া যায়। ফাহমিদা ওই দিকটায় চলে গেল, তার বন্ধুমহল ওখানেই থাকবে। অবশ্য বলে আসলে ক্ষতি হতো না, কিন্তু ফাহমিদা চায় না তার সাথে গার্ড আসুক আজকে। লাইটিংয়ের নরম আভা, সুরেলা সঙ্গীতের মূর্ছনা এবং সুস্বাদু ককটেল ও খাবারের মিশ্রণে সবটা অন্যরকম হয়ে উঠেছে। এখানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো অথবা একা একা শহরের সৌন্দর্য উপভোগ করা যায়। লাইভ মিউজিকের সুরে ক্লাবটি জীবন্ত হয়ে উঠেছে এবং মাঝে মাঝে থিম নাইটের আয়োজন হয়, যা রাতের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। ফাহমিদা ঢুকতেই আশেপাশে তাকিয়ে দেখে এখনও পাগলগুলো আসেনি। বড় বিরক্ত দেখালো তাকে। আচানক একটা অপরিচিত লোকের সঙ্গে ধাক্কা খেল ফাহমিদা। পড়তে পড়তে বেঁচে গেল সে। বাহু আঁকড়ে ধরেছে লোকটা। হাঁসফাঁস করল ফাহমিদা। সুদর্শন যুবক। ফাহমিদা লোকটাকে চেনে না। সোজা হয়ে দাঁড়ালো সে। মৃদু হাসার চেষ্টা করে বলল,